আজকালের মধ্যেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোন আলাপের অভিযোগ ওঠার কারণেই হয়তো তাকে সরে দাঁড়াতে হতে পারে, এমনটাই মনে করেন রাজনীতি বিশ্লেষক। আর পদত্যাগের পর তাকে অতীত কর্মকাণ্ডের জন্য আইনের আওতায় আনার সুযোগ রয়েছে বলে মনে করেন আইনজীবী। বুলবুল রেজার রিপোর্ট। ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকারের আমলেও এনসিপি জামায়াত সহ বিভিন্ন মহল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে পরিবর্তন আনার জন্য ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করা হয়, চলে আন্দোলনও। কিন্তু সাংবিধানিক সংকট দেখা দেওয়ার শঙ্কায় সেবার উতরে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি সরকার গঠনের পর তার হাতেই শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। কিন্তু বুধবার নতুন করে সামনে আসে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, জানিয়ে এরই মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সরকারের দুই মন্ত্রী প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। তবে শেষ পর্যন্ত পদ হারাতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর তা সত্যি হলে এর পেছনের কারণ কি, এমন প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। ভীতি বা অনুগ্রহ। বঙ্গভবন সহ একাধিক সূত্র জানিয়েছে দ্রুতই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের অভিযোগ ওঠার পর বিষয়টি আরও পাকাপোক্ত হয়েছে। শুধু ওই ফোনালাপই কারণ নাকি বিষয়টি আরও জটিল? রাজনৈতিক বিশ্লেষক বলছেন, ফোনালাপের বিষয়টি যদি সত্য হয় তাহলে এটি হতে পারে পদত্যাগের অন্যতম কারণ। স্থায়ীভাবে এটার ফলে প্রেসিডেন্টের প্রতি তো সরকারের ক্ষুব্ধ হওয়াটাই যথেষ্ট যুক্তিসঙ্গত আর কি। সম্ভবত এটাই প্রধান কারণ আমার কাছে মনে হয়। কারণ এই মুহূর্তে প্রেসিডেন্টকে সরাইয়া দেওয়ার মতো ওই রকম বাস্তব পরিস্থিতি তো তৈরি হয় নাই। সে তো ভালোই সার্ভিস দিচ্ছিল সরকারকে আর কি। তো আমার মনে হচ্ছে যে এটাই হয়তো সম্ভাব্য কারণ আর কি। আরেকটা হতে পারতো যে বিএনপি তাকে সরাই দিতে চাচ্ছে, মানে সরকার তাকে চাচ্ছে, কিন্তু সরকার তো সরাইলে এটা আরও আগেই সরাইতে পারতো। আইনজীবী বলছেন, পদত্যাগের পর অতীত কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। এই রাষ্ট্রপতি দুদকে থাকা অবস্থায় অনেক সংবাদ এসেছে, সমস্ত হোয়াইট কালারের অলিগারদের উনি ক্লিন ইমেজের সার্টিফিকেট দিয়েছেন। ওনার ঘুষ বাণিজ্যের কথা সর্বমহলে প্রকাশিত। তো সুতরাং আমি মনে করি ওনার পদত্যাগের পরপরই, যেহেতু রাষ্ট্রপতি থাকা অবস্থায় কিছু করা যাবে না, সংবিধানে একটা সুরক্ষা আছে, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পরপরই ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে এই পদের মেয়াদ 5 বছর। পদটি শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাইয়ের দিনলিপির খবর। 24 উত্তাল জুলাইয়ের 24 তারিখও ছিল ঘোর অমানিসায় ঘেরা। 5 দিন নিখোঁজ থাকার পর এই দিনে চোখ বাঁধা অবস্থায় সন্ধান মেলে তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কের। টানা 3 দিন নির্বাহী আদেশে দেওয়া ছুটির পর খোলা হয় অফিস, বাড়ানো হয় কারফিউ শিথিলের সময়ও। এদিন আন্দোলন দমনে জাতিসংঘের লোগো সংবলিত যান ব্যবহার নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। আর ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনায়েদ আহমেদ পলক বলেন, ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে। কেমন ছিল রক্তাক্ত জুলাইয়ের 24 তারিখ, জানাবো হাসান ওয়ালির প্রতিবেদনে। উত্তপ্ত জুলাই, বাতাসে মিশে থাকা লাশের তীব্র গন্ধ আর বারুদে ঝাঁঝালো হুঙ্কারে তপ্ত দেশের মাটি। হামলা, মামলা, গুম, নির্যাতন ছাড়িয়েছিল সব সীমা। সব আর্তনাদ উপেক্ষা করে শেখ হাসিনা সরকার তখনও ছড়িয়ে চলেছে আতঙ্ক।
রক্তাক্ত জুলাইয়ের 24 তারিখ আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরে যায় ছোট্ট শিশু রিয়াগোপ সহ আরও অনেক প্রাণ। 16 জুলাই থেকে জুলাইয়ের এই দিন পর্যন্ত নিহত হন 2 শতাধিক। বহির্বিশ্বের দৃষ্টি সরাতে তৎপর হয়েছিল সরকার। 5 দিন নিখোঁজের পর 2 সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ মেলে 24 জুলাই। তারা জানান অজ্ঞাত কয়েকজন তাদের চোখ বেঁধে তুলে নিয়ে আন্দোলন শেষ করার ঘোষণা দিতে নির্যাতন চালিয়েছিল। হাত বেঁধে চোখ বেঁধে জমটুমি পরায় নিয়ে যায়, নিয়ে ওইখানে ঝুলায় মারধর করে। তারপরে প্রায় 4 ঘন্টা আমাকে ঝুলায় নিচে নামায় মারে। তাদের উদ্দেশ্যটা ছিল নেতৃত্বকে আন্দোলন থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা, যাতে করে আন্দোলনটাকে দমানো যায়। কিন্তু ফরচুনেটলি এই আন্দোলনে তখন স্বতঃস্ফূর্তভাবে অনেকেই এগিয়ে আসে সামনে, অনেকেই তখন লিড দেয়, ফলে তাদের এই পরিকল্পনাটা সফল হয় না। এদিনও তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা রাষ্ট্রীয় সম্পদ নষ্টের দায় চাপিয়েছিলেন ছাত্র জনতার উপর। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে। এত কিছুর মধ্যেও রাজপথ দখলে রাখে ছাত্র জনতা। পুলিশের সাথে আমাদের দাওয়া পাল্টা দেওয়ার একটা পর্যায়ে পুলিশ পিছু হটে। আমাদের দৃঢ় অবস্থানের কারণে পুলিশ আচমকা আপনার চাইনিজ রাইফেলের বুলেট গুলি করা শুরু করার মধ্যেই এর কিছুক্ষণের মধ্যেই আমি গুলিবিদ্ধ হই এবং আমাদের বেশ কয়েকজন ভাই এখানে মারা যায়। অত্যাচার, নির্যাতন, নিপীড়নে মানুষের যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন মানুষ কিন্তু ব্যাকফায়ার করে। ব্যাকফায়ারটা করেছিল এখানে সর্বশ্রেণীর মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন। এদিন জাতিসংঘের লোগো সংবলিত যান ব্যবহার নিয়ে জাতিসংঘ উদ্বেগ জানালে আওয়ামী লীগের মুখপাত্র হাসান মাহমুদ বলেন, জাতিসংঘের লোগো ভুলে মোছা হয়নি। আর ইন্টারনেট বন্ধের বিষয়ে জানতে চাইলে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। উত্তাল জুলাইয়ের এই সময়টাতে প্রথম সারির সমন্বয়কদের গুম এবং নির্যাতন করে আন্দোলন স্তীমিত করার সব চেষ্টাই করে শেখ হাসিনা সরকার। কিন্তু রাজপথে বুলেট উপেক্ষা করে নানা শ্রেণী পেশার মানুষের ইস্পাতদৃঢ় অবস্থান বদলে দেয় পুরো আন্দোলনের গতিপথ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ওয়াসার চাবির খেলায় পানি সংকটে ভুগছেন মিরপুর 11.5 ব্রি ব্লকের বাসিন্দারা। জানা গেছে, ওয়াসার একটি পাম্পে নতুন করে চাবি বসানোর পর পানি পাচ্ছেন না এলাকাবাসী। রহস্য ঘেরা সেই চাবির খোঁজে এবার সময় সংবাদ। অনুসন্ধানে জানা গেছে, চাবির কারসাজিতে 1 মাস বন্ধ ছিল ওয়াসার পানি সরবরাহ। শুধু মিরপুর নয়, এমন অনেক এলাকায় চাবির সংকটকে কাজে লাগিয়ে ওয়াসার গাড়িতে কর্মচারীরা হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন। ক্যাম্পে সবসময় পানি আসে। চাবিটা বসানোর আগে আমরা নিয়মিত পানি পেতাম। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। প্রবাদটি এখন প্রাসঙ্গিক মিরপুরের 11.5 নম্বরের বি ব্লক এলাকায়। কল খুললেই শুধু বাতাস, পানি নেই দিনের পর দিন। 1 মাসেরও বেশি সময় ধরে এমন দুর্ভোগে দিন কাটছে শত শত পরিবারের। এদিকে সংকটকে কাজে লাগিয়ে পানির গাড়ির রমরমা বাণিজ্য ওয়াসার। গেল জুন মাসে জোন 10-এ এই গাড়ির চাহিদা ছিল প্রায় 3000, যার 95%ই সরবরাহ করেছে ওয়াসা। আর জোন 4 থেকে সরবরাহ করা হয়েছে 1000-এর বেশি। অভিযোগ আছে, এসব গাড়ি থেকে নেওয়া হয়েছে নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি। 600 টাকার পানি 800 টাকা নিতেছে, ড্রাইভাররা আইসা আবার বকশিস চাচ্ছে। 3 গাড়ি পানি 3000 টাকা নিছে, প্রত্যেকটা গাড়িতে মূল্য 600 টাকা করে লাগে। তবে পানির সংকটের কারণ হিসাবে স্থানীয়রা বলছেন, তৈয়বা মসজিদ সংলগ্ন ওয়াসার পাম্পে চাবি বসানোর পর থেকেই পানি সরবরাহ বন্ধ। নিজেদের অর্থায়নেই বসানো পাম্প থেকেই পাশের একটি পাম্পে নিয়মিত পানি সরবরাহ করা হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। 1 মাস যাবৎ আমরা পানি পাচ্ছি না এই এলাকার মানুষ। রাস্তাঘাটে দেখা যাচ্ছে একটু বৃষ্টি হলে হাঁটু পানি হয়ে যাচ্ছে, অথচ বাসা বাড়িতে খাওয়ার পানি নাই। তাদেরকে যখনই আমরা নক করি পানি নাই, অথচ আমরা দেখতেছি ক্যাম্পে সবসময় পানি আছে। চাবিটা বসানোর আগে আমরা নিয়মিত পানি পেতাম, এখন চাবিটা বসানোর পর থেকে আর পানি পাই না। অভিযোগের সত্যতা যাচাইয়ে সময় সংবাদ উপস্থিত হয় চাবির উৎসে। কথা হয় সংশ্লিষ্ট পাম্প অপারেটরের সঙ্গেও। দায় স্বীকার করে তিনি বলেন, চাবি বসানোর সময় কেন আপত্তি তোলা হলো না। যখন চাবি বসাইছে তখন তারা বিদ্যুৎ দিতে পারলো না, তখন তো তারা বিদ্যুৎ দেয় না। এই চাবিটার কারণে হচ্ছে গিয়া ওই সময়টা ভাগ হয়ে 3 ঘন্টা। এদিকে ওয়াসার জোন 10-এর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, পাম্পের চাবি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসী
এলাকাবাসী যদি আমার কাছে সেটা আসে বা আমাকে টেলিফোনও করে কোন চাবিটা কি করতে হবে আমি এটা করে দেবো। সময় সংবাদ রিপোর্ট করতে যাওয়ার পরদিন থেকেই স্বাভাবিক হয় মিরপুর 11.5 বি ব্লকের পানি সরবরাহ। তাহলে কি এতদিন চাবি রহস্যেই বন্ধ ছিল পানি? যেদিন আসছেন তার ওই দিন রাত্রে থেকে মোটামুটি অল্প অল্প সমাধান হয়ে গেছে, পরের দিন সকাল থেকে টোটালি পানির সমস্যার সমাধান হয়ে গেছে। তবে মাসখানেক পর আবার ওই এলাকায় দেখা দেয় পানি সংকট। যদিও এই সংকট শুধু মিরপুরেই সীমাবদ্ধ নয়, কাজীপাড়া, শেওড়াপাড়া, পূর্ব কাফরুল, মধ্যবাড্ডা, রামপুরা, উত্তরা সহ বিভিন্ন এলাকাতেও ভুগছেন বাসিন্দারা। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, দ্রুতই সমস্যার সমাধানে কাজ করছে ওয়াসা। নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এখান থেকে প্রতিদিন আমরা 50 লিটার পানি পাবো মেঘনা নদী থেকে। এই পানির একটা অংশ ওই এলাকায় আসবে, তখন এই ক্রাইসিসটা আর থাকবে না। ওয়াসা আগামীতে আমাদের প্ল্যানিং করছি যে সকল কার্যক্রম জনগণকে সম্পৃক্ত করে করবো। আমরা কী করছি জনগণ স্পষ্ট জানবে, তারপর জনগণের সমর্থনটা আমাদের দরকার যাতে আমাদের কাজগুলো করা সহজ হয়। মৌলিক সেবা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের। তাদের প্রত্যাশা আশ্বাস নয়, চাবি রহস্যের সমাধান করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। একদিকে মূল্যস্ফীতির ভোঁদড়, অন্যদিকে মজুরি বৃদ্ধির কচ্ছপ গতি। এই দুয়ের হিসাব বলছে টানা 53 মাস ধরে মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে পারেনি মজুরি হার, অর্থাৎ ব্যয় বিবেচনায় কমেছে আয়। এমন বাস্তবতায় সংসারের ঘানি টানতে নাভিশ্বাস ওঠা মানুষকে স্বস্তি দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘ 3 মেয়াদেই কার্যকর পরিকল্পনা সাজানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ যেন অপচয় না হয় সেদিকেও বাড়তি নজরদারির পরামর্শ তাদের। মঞ্জুর রহমানের ছবিতে অন্তরা সেনের রিপোর্ট। 1000 টাকা সম্ভব না বাজার সব কমপ্লিট করা। 2000 টাকা নিলে এখন বর্তমানে বাজার করা সম্ভব না। ডেলি আপনার এই জিনিসের দাম বাড়তি। এক সময় 1000 টাকার কেনা পণ্যে বাজারের থলেটা ছিল বেশ ভারী। এখন সেই একই টাকায় বাজারের ব্যাগ তো ভরেই না ন্যূনতম চাহিদা মেটাতে, বরং মাথায় জমে আরো কিছু হিসাব। কোনটা কিনবেন, কোনটা বাদ দেবেন, আর তা মেলাতেই কেটে যাচ্ছে সাধারণ মানুষের প্রতিদিনের জীবন। ডাল অনেক দাম, কিন্তু তেলের দাম অনেক। শুধু আলু আর পেঁয়াজ খেয়ে তো আর মানুষ বাঁচতে পারে না। বর্তমানে 1000 টাকা বাজার করলে ব্যাগের তলায় পড়ে থাকে। 1000 টাকা বাজার করলে ব্যাগ ভর্তি লোড করে নেওয়া যেত, হয়তো 250-100 টাকা পকেটও থাকতো, কিন্তু এখন সেটা নেই। পরিসংখ্যান বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়ছে না মানুষের উপার্জন। মজুরি বৃদ্ধির যে হিসাব দেয় বিবিএস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদা মেটাতে গিয়ে তা উড়ে যায় কর্পূরের মতো। আজকের যেই রেট কালকে রেট নেই, বাড়তি হিসাবের সাথে টাকার সাথে হিসাবে আমরা বাজার ঠিক মতো করতে পারি না। কোনটা যে ফালায় কোনটা কিনবো, কোনটা সস্তা ওটা কিনতে যাই, তারপরে কুলাইতে পারছি না। 6-7 বছর আগে যা ছিল, এই 6-7 বছর পরে দেখা যাচ্ছে যে সেই তুলনায়, জিনিসপত্রের তুলনায় কিন্তু বেতন সেইভাবে সাধারণ লোকের বাড়ে নাই। অর্থনীতির অভিধানে মূল্যস্ফীতি শুধুমাত্র একটি পরিভাষা হলেও সাধারণ মানুষের কাছে এর আরেক নাম সংসারের হিসাব না মেলা। বাজারে যাওয়ার আগে যে বাজেট নিয়ে বের হচ্ছেন তারা, বাজার থেকে ফিরে এসে সেই বাজেট আর বাস্তবতার মাঝে থেকে যাচ্ছে বিস্তর ব্যবধান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য, 2022 সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল 5.86%। তখন মজুরি বৃদ্ধির হার ছিল 5.92%। এরপর চলতি বছরের জুন পর্যন্ত কোনো মাসেই মূল্যস্ফীতির হারকে ছুঁতে পারেনি মজুরি হার, অর্থাৎ 53 মাস ধরে কমেছে মানুষের প্রকৃত আয়। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির চাপে পড়া মানুষের আয়ের পথ প্রশস্ত করতে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ প্রয়োজন টেকসই অবকাঠামো উন্নয়ন। সরকারের পক্ষ থেকে তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগকে আরো গতিশীল করবার জন্য চেষ্টা করছে। বাজেটেও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। চ্যালেঞ্জ রয়ে গেছে তো আবার কাঠামোগত জায়গাগুলো, অবকাঠামোগত সুবিধাগুলো দিতে না পারলে এই পরিস্থিতি মোকাবেলাটা তাদের জন্য সামনের দিনে কঠিন হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়িয়ে প্রকৃত অভাবী মানুষের কাছে ভর্তুকি মূল্যে পণ্য সেবা পৌঁছে দেওয়ার পরামর্শ তাদের। কৃষির যে পুনর্দনা কাঠামো, ওইটাকে যদি আমরা ওই প্রকৃত কৃষকদের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমার যে সরবরাহের জায়গাটা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য, ওইটার ক্ষেত্রে তখন ইতিবাচক ভূমিকা রাখবে।
মূল্যস্ফীতির বিপরীতে মজুরির কচ্ছপ গতি। এমন বাস্তবতায় বাজারসহ নিত্যপণ্যের চাহিদা মেটানোর সরবরাহ ব্যবস্থাপনায় যেন কোনোভাবেই না পড়ে সিন্ডিকেটের থাবা, সেদিকে কঠোর নজরদারির তাগিদ বিশ্লেষক থেকে সাধারণ মানুষ সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সক্রিয় ইজি বাইক ছিনতাইকারী চক্র। গত ৮ বছরে এই উপজেলায় অন্তত 253টি ইজি বাইক ছিনতাই হয়েছে। আর ছিনতাইয়ে বাধা দেওয়ায় অন্তত 19 জন চালককে হত্যা করা হয়েছে। প্রশাসন বলছে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। রূপগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলামের রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়ক ছাড়া বেশিরভাগ সড়কই সাধারণ মানুষের প্রধান যানবাহন ইজি বাইক। আর এই যানবাহনকে ঘিরেই সক্রিয় অপরাধী চক্র। যাত্রী বেশে ইজি বাইকে উঠে সুবিধা মতো নির্জন স্থানে নিয়ে গিয়ে চেতনানাশক বা অস্ত্রের মুখে জিম্মি ও ডিবি পরিচয়ে ছিনতাই করা হচ্ছে ইজি বাইক। বাধা দিলেই মেরে ফেলা হচ্ছে চালকদের। ইজি বাইক ছিনতাইয়ে হটস্পট মুরাপাড়া মাছিমপুর 300 ফিট সড়ক, এশিয়ানো ঢাকা বাইপাস সড়ক ও পূর্বাচলের বিভিন্ন সেক্টরের নির্জন রাস্তাঘাট। পুলিশ, পিবিআই ও বিভিন্ন সূত্রে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এদিকে ব্যাটারি চালিত ইজি বাইকে লাইসেন্স না থাকায় ছিনতাই করে সেটি রং বদলে সহজেই যে কারো কাছে ভালো দামে বিক্রি করা যায়। ইঞ্জিন ও চেসিস নম্বর না থাকায় মালিকানাও প্রমাণ করা যায় না। তাই দিনের আলো ফুরিয়ে রাত নামলেই যেন আতঙ্ক বাসা বাঁধে ইজি বাইক চালকদের মনে। সন্ধ্যার পরে গিয়া চোর ডাকাতের অনেক আখড়া বাইরা যায়। এই সন্ধ্যার পরে অটো চুরিগুলো হয়। এই অটোর লোক আমার সাথে জীবন হত্যা হয়েছে, চাইছি অটোটা রাখবার, পারলো না রাখতে, জীবনে শেষ করে দিছে আমার পোলারে। নেশা নাকে ধরে অনেক সময় জোর করেও বাইরে ধরে নিয়ে যায়। চিন্তাই করে আমার অটোটা নিয়ে গেছে, আমার মাইরা বাইরে দুটো সালগাবাদ না। প্রশাসন বলছে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চলমান। সমন্বিত যে অটো ছিনতাই চক্র, এটা ধরার জন্য আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং আমরা আশা করছি যে সমন্বিত যে চক্রটা আছে অতি দ্রুত এই চক্রটাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। রূপগঞ্জ উপজেলায় প্রায় 70,000-এর বেশি ব্যাটারি চালিত ইজি বাইক রয়েছে। সময় সংবাদ, রূপগঞ্জ। জুলাই অভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়নি 2 বছরেও। কারাগার ভেঙে পালিয়ে যাওয়া জঙ্গি সহ 150-র বেশি কয়েদি এখনও অধরা। এসব অস্ত্রসহ গুলি উদ্ধার না হওয়ায় জেলায় বাড়ছে অপরাধ। পুলিশ বলছে পলাতক কয়েদিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। মোহাম্মদ ইমরান হোসেনের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। 24 জুলাই আন্দোলনে যখন উত্তাল রাজধানী ঢাকা, তার ঢেউ লাগে আশপাশের জেলা শহরগুলোতেও। 19 জুলাই বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর কারাগারে অগ্নিসংযোগ করে লুটপাট করা হয় ব্যারাকে থাকা 85টি অস্ত্রসহ প্রায় 8,000 রাউন্ড গোলা বারুদ। এ সময় কারাগারের ফটক ভেঙে পালিয়ে যায় জঙ্গিসহ 826 কয়েদি। একই বছর কারাগারটি সংস্কার হলেও 2 বছর পরও উদ্ধার হয়নি লুট হওয়া 27টি অস্ত্র ও 6,000 রাউন্ডের বেশি গোলা বারুদ। আত্মসমর্পণ এবং অভিযানের 600-রও বেশি কয়েদিকে কারাগারে ফেরানো গেলেও এখনও অধরা 166 কয়েদি। এর মধ্যে জেলা জুড়ে অপরাধ বাড়ায় জনমনে বাড়ছে নতুন শঙ্কা। প্রত্যেকটা ঘরের লোক আতঙ্কে থাকে যে কোন সময় কার বাড়িতে আক্রমণ করে। অস্ত্রগুলি এখনো উদ্ধার হয়নি। ওই অস্ত্রগুলি দিয়ে নরসিংদী জনপদ অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। যদি তাদের ঠিকানা বাইর করা যায় এবং তাদেরকে উন্নত বিলম্বে গ্রেফতার করা যায়, তা অবশ্যই অস্ত্রগুলি উদ্ধার করা সহজ হবে। কারা কর্তৃপক্ষ বলছে আগুনে কয়েদিদের তথ্যসহ সকল নথিপত্র পুড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ। ওই সময় যত নথি, রেকর্ডপত্র, কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে। যার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। পুলিশ বলছে পলাতক কয়েদিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যে অস্ত্রগুলো আছে এবং গোলাবারুদ যেগুলো মিসিং আছে সেগুলো উদ্ধারের অভিযান তৎপরতা এখন অব্যাহত আছে। গত 2 বছরে 200-রও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এ জেলায়। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেপ্তার ও লুটের অস্ত্র উদ্ধারের দাবি জেলাবাসীর। সময় সংবাদ, নরসিংদী। জন্ম থেকেই মেয়ে শারীরিক প্রতিবন্ধী। ভ্যান চালক বাবা মেয়েকে স্কুলে ভর্তি করাতে ঘোরেন শহর থেকে গ্রাম সবখানেই, কিন্তু কোনো স্কুলে ভর্তি নেয়নি মেয়েটিকে।
পরে উপায় না পেয়ে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন প্রতিবন্ধী বিদ্যালয়। সেখানে এখন শিক্ষার আলো পাচ্ছে 2 শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী। স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন শিক্ষক কর্মচারীরা। মাদারীপুরের রাজৈরের ভ্যান চালক সেলিম মিয়ার এমন দৃষ্টান্ত বেশ প্রশংসা কুড়িয়েছে। এখন প্রয়োজন প্রতিষ্ঠানটি এমপিও ভুক্তির। পাশে থাকারও আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। কারো বয়স 15, আবার কারো বয়স 12 বছর। গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে দল বেঁধে বিদ্যালয়ে যাত্রা প্রতিবন্ধী শিক্ষার্থীদের। এসেই শ্রেণীকক্ষে পাঠদানে যোগ দিচ্ছেন তারা। প্রতিদিনই এমন চিত্র ফুটে উঠেছে মাদারীপুরের রাজৈরের প্রত্যন্ত এলাকা শাখার পাড়ে। 2018 সালে ভ্যানচালক সেলিম মিয়া প্রতিষ্ঠা করেন একটি প্রতিবন্ধী বিদ্যালয়। 2 বছর পর নিজ অর্থায়নে 20% জমি কিনে টিনশেড ঘর নির্মাণ করেন। শুরুতে তেমন কোনো শিক্ষার্থী না থাকলেও এখন বিদ্যালয়ে লেখাপড়া করে 200-রও বেশি প্রতিবন্ধী শিক্ষার্থী। সেখানে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন 15 জন শিক্ষক কর্মচারী। লেখাপড়ার পাশাপাশি নকশিকাঁথা তৈরি, মোমবাতি, LED বাল্ব তৈরি ও সেলাই প্রশিক্ষণও পাচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ে ভর্তির পর সন্তানদের পরিবর্তন দেখে খুশি অভিভাবকরা। আর প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হলে শিক্ষার মান বাড়বে বলে আশা শিক্ষকদের। এই জায়গায় আইসা 5 জনের হাতে মেশকে ভালোই পরিবর্তন পাইছি। মা খিদের আছে, আব্বা এখানে যাবো এখানে যাবো, অনেক কিছু পরিবর্তন হয়েছে। হাসি, খেলনা, আনন্দ, ফুর্তি এটা পায়, বুঝছেন। ইসিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামের মোশাররফ শরীফের ছেলে সেলিম মিয়া তার বড় মেয়ে প্রতিবন্ধী মরিয়ম আক্তারকে বিদ্যালয়ে ভর্তি করাতে ঘোরেন শহর থেকে গ্রামের বেশ কিছু এলাকায়, কিন্তু কোথাও ভর্তি করার সুযোগ পাননি। মানসিকভাবে কষ্ট পেলেও অন্য প্রতিবন্ধীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে নিজেই প্রতিষ্ঠা করেন বিদ্যালয়। রাজৈর উপজেলায় কোনো প্রতিবন্ধীদের স্কুল না থাকার কারণে আমি নিজ উদ্যোগে আমার বাড়িতে কোয়েল পাখির খামার বিক্রি করে দিয়ে আমি স্কুল তৈরি করি। পরবর্তীতে আমার মেয়েটা স্বাভাবিক স্কুলে পড়ালেখা করাইতে সক্ষম হয়েছে। আর এই যে বাচ্চারা দেখছেন এদেরকে আমি লেখাপড়া শিখাইতেছি আমাদের এই স্কুলে। বিদ্যালয়টির কার্যক্রম এগিয়ে নিতে পাশে থাকার কথা জানান জেলা প্রশাসক। একটি প্রতিবেদন আসলে আমি স্থানীয় প্রশাসনের কাছে চেয়েছি। এটার প্রেক্ষিতে আমরা সরকারকে অবহিত করব এবং সরকারের সাথে করেসপন্ডেন্সের ভিত্তিতে যেটা ভালো হয় অবস্থানিকভাবে সেটা আমরা করব। 2020 সালের জানুয়ারিতে বিদ্যালয়টি এমপিও ভুক্তির জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনলাইনে আবেদন করা হলেও তা আজও আলোর মুখ দেখেনি। ইচ্ছাশক্তি আর মনোবল থাকলে যে কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব, তার জ্বলন্ত উদাহরণ ভ্যানচালক সেলিম মিয়া। প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে এখন প্রয়োজন সরকারি ও বেসরকারি সহযোগিতা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোরগঞ্জের হাওরে পর্যটকের সংখ্যা। স্বচ্ছ জলরাশি আর নির্মল প্রকৃতির টানে প্রতিদিন এখানে ছুটে আসছেন হাজারো পর্যটক। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। প্রশাসন বলছে পর্যটকদের জন্য হাওরে ভ্রমণ নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নূর মোহাম্মদের তথ্য ও রুবেল হোসেনের ছবিতে রিপোর্ট। পানিতে তলিয়ে যাওয়া সাবমার্সিবল সড়কে পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ সাঁতার কাটছেন, কেউ গোসল করছেন, কেউ বা ক্যামেরায় বন্দি করে রাখছেন সুন্দর মুহূর্ত। কিশোরগঞ্জের নিকলির কুরসা এলাকায় এমন দৃশ্য এখন নিত্যদিনের। বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোরগঞ্জের হাওরের পর্যটকদের সংখ্যা। আঁকাবাঁকা পাকা সড়কের দুপাশে স্বচ্ছ জলরাশি আর নির্মল প্রকৃতির নয়াভিরাম সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। নিকলির মুহুরকোনা, কুরসা, ছাতিরচরের করবচন, মিঠামইন উপজেলার অল ওয়েদার সড়ক, প্রেসিডেন্ট রিসোর্ট, করিমগঞ্জের বালিখোলা, অষ্টগ্রাম কিংবা ইটনার উত্তাল হাওরে ছোট ছোট নৌকা, স্পিডবোট নিয়ে ঘুরে বেড়ান শত শত পর্যটক। তবে প্রশাসনের প্রয়োজনীয় নজরদারি না থাকা এবং সচেতনতার অভাবে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। অনেক ভালো লাগতেছে, আমাদের মনে হচ্ছে আমরা একটা কক্সবাজারে আছি বর্তমানে। তো এখানে একটা পাবলিক টয়লেটে যদি ব্যবস্থা করা হয়তো অনেক ভালো হতো। প্রশাসনের লোক রাখা দরকার, লাইফ জ্যাকেট দেওয়া দরকার। এখানে কোনো কোস্টগার্ড নাই, সমস্যা হলে কেউ যে দূরে যাবে আগাবে ওনাকে আনার জন্য এরকম কোনো কিছু নাই। পর্যটকদের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি তাদের নিরাপত্তা সংশ্লিষ্ট হাওরে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। হাওরে নৌ ডাকাতি রোধে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। হাউস বোটগুলো যেগুলো হচ্ছে পর্যটকদের বিনোদনের জন্য যারা কাজ করে
তাদের সাথে আমাদের সমন্বয়টা ঠিক রাখা। ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ সবাইকে ইনভলভ করে আমরা যাতে ভ্রমণটা নিরাপদ করতে পারি তার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতি বছর বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওরে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। 2 বছরে গাজীপুরে বন্ধ হয়েছে 120টি শিল্প কারখানা, চাকরি হারিয়েছেন প্রায় 1 লাখ শ্রমিক। এসব ঘটনার পেছনে বিগত সরকারের গাফিলতি আর ঋণ জালিয়াতি অন্যতম কারণ বলছেন স্থানীয় সংসদ সদস্য। পরিস্থিতি মোকাবেলায় আরও কঠোর হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। শিল্পোদ্দূষিত গাজীপুরে এমন বিক্ষোভ নিত্যদিনের ঘটনা। সময়মতো বেতন পরিশোধ না করার পাশাপাশি বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই এর অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। শ্রীপুরের ক্যাটেক্স ফ্যাশন লিমিটেডের সাবেক শ্রমিক সোনিয়া আর জিনিয়া। তাদের অভিযোগ, পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে 3 মাস আগে চাকরি থেকে অব্যাহতি দেয় প্রতিষ্ঠানটি, তবে এতদিনেও বেতনের টাকাই দেয়া হয়নি তাদের। এমন অভিযোগ জেলার অসংখ্য শ্রমিকের। বেশ কয়েকবার বিক্ষোভ আর মন্ত্রণালয়ে অভিযোগ দিলেও মেলেনি কোনো সমাধান। তো বেতন তো আমি আটকাইছি না, তাহলে এটা তো অ্যাডমিনটা দেয়, অ্যাডমিনে আটকায় দিচ্ছে। সারা ঘরে ফোন দিতে সেটা বলছে দিব, কিন্তু কবে দিব সেটা বলে না। বিনা নোটিশে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় শিল্পাঞ্চলে নতুন করে দেখা দিয়েছে নানা অস্থিরতা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য মতে শ্রমিক অসন্তোষের ফলে গেল 1 মাসে গাজীপুরে বন্ধ হয়েছে 25টি কারখানা, যার মধ্যে 18টি কারখানা পুনরায় কাজে ফিরলেও 7টি কারখানা আর আলোর মুখ দেখেনি। এসব ঘটনায় 1 মাসে প্রায় 10,000 শ্রমিক চাকরি হারিয়েছেন। বলতে আছে ব্যাংক লোন আছে, দেউলিয়া ঘোষণা করে দিছে, তারা হঠাৎ করে বাইরে নোটিশ দিয়ে বন্ধ করে দিছে। 3 বছর ধরে চাকরি করতেছি, আমার কিছু পাওনা দাওনা আছে না, আনতে হঠাৎ করে বন্ধ করে দিল। কলকারখানা অধিদপ্তরের তথ্য মতে জেলায় গেল 2 বছরে বন্ধ হয়েছে 120টি কারখানা আর চাকরি হারিয়েছেন প্রায় লাখো শ্রমিক। এসব ঘটনার পেছনে বিগত সরকারের গাফিলতি আর ঋণ জালিয়াতি এর অন্যতম কারণ বলছেন স্থানীয় সংসদ সদস্য। কিছু কিছু ফ্যাক্টরি যেগুলো দেখেছি যে ফ্যাক্টরির ভ্যালুই হয়তো 10 কোটি টাকা নাই, কিন্তু সেই ফ্যাক্টরি 400 কোটি টাকা লোন নিয়ে বসে আছে। তো এই ধরনের অনেক মালিকরা যারা সেই আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের দোসর ছিল, তারা কিন্তু এই ফ্যাক্টরি এই অবস্থায় রেখে 5 তারিখের পরে হয়তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আর শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করার আশ্বাস শিল্প পুলিশের। ফ্যাক্টরিগুলো কী কারণে বন্ধ হলো এবং সেটা পিছিয়ে কী সমস্যা আছে, কোন ধরনের জটিলতা ফেস করে তারা ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হলো, অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। শ্রম আইন অনুযায়ী পাওনা বুঝে পেলে বেসিক্যালি অসন্তোষের মাত্রা আমরা দেখি নেই। বেসিক্যালি যখন তারা বকেয়া, তারা শ্রম আইন অনুযায়ী তার টাকা পায় না, তখনই অসন্তোষটা বেশি হয়। শিল্পোদ্দূষিত গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 5,000 শিল্প কারখানা রয়েছে, যার মধ্যে প্রায় 2,900টি কারখানা বৈধ। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। মুন্সিগঞ্জের তালতলা, বেতকা ও আবদুল্লাপুর লঞ্চঘাট বন্ধ হয়ে আছে দীর্ঘদিন। বন্ধ থাকা ডহরি রুটের লঞ্চ চলাচলও নাব্য সংকট সহ দখল দূষণে নৌপথ হ্রাস পাওয়ার কৃষি সহ গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ও জীববৈচিত্র্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুনরায় লঞ্চঘাটগুলো চালুর দাবি স্থানীয়দের। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। নদীর গভীরতা কমে যাওয়ায় 2003 সাল থেকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের তালতলা ঘাটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে দেশের অন্যতম ঘাট বেতকা লঞ্চঘাট ও আবদুল্লাপুর লঞ্চঘাটও স্থায়ীভাবে বন্ধ করে বিআইডব্লিউটিএ। এক সময় ঘাটগুলো ব্যবহার করে রাজধানীর সদরঘাট ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের লঞ্চ নিয়মিত চলাচল করত। বর্তমানে ঘাটের পন্টুনও সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। নৌপথের নাজুক অবস্থায় বেতকা ব্রডবাল্লাভ ইন্ডাস্ট্রি সহ স্থানীয় অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত সহ গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে তালতলা গৌরগঞ্জ খাল দিয়ে চলাচলকারী লঞ্চ বন্ধের কারণে ডোহরি লঞ্চঘাটও স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। প্রচুর পরিমাণ প্লাস্টিকের বস্তা, শত শত বস্তা ফালাইয়া এই নদীটাকে শুকানোর মতো চেষ্টা করতেছে এই কলকারখানার মালিক মহাজনেরা। এখান দিয়ে যেই বড় বড়
লঞ্চ চলাচল করতো সেটার এখন আর কোনো অস্তিত্বই নেই। আগে এখানে যে পরিমাণ মাছ ছিল, স্রোত ছিল নদীর, এখন এটা নাই। পরিবেশবিদরা বলছেন ইছামতি সহ অন্য সব নৌপথে আবারও লং চালু করলে স্থানীয় গ্রামীণ অর্থনীতির ভিত শক্ত হবে। ধলেশ্বরী থেকে, ইছামতি থেকে, বুড়িগঙ্গা থেকে একদম উত্তর দিকে পদ্মা পর্যন্ত এগুলি অবিলম্বে কাটানো, আর কাটলেই শুধু হবে না, যাতে মাটি আবার নিজে খালে না পড়ে এইভাবে এটা প্রোটেক্ট করা, রাস্তা করে বা রিটার্নিং ওয়াল করে। আর পদ্মার মুখের সাথে যদি এটা যুক্ত না হয় তাহলে এই কাটা আবার খাল ভরাট হয়ে যাবে। তবে বিআইডব্লিউটিএ বলছে জরিপ করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এটা ব্যবসা বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে যে বিবেচিত ছিল, এটা যাতে পুনরায় এটা আবার প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে বিআইডব্লিউটিএ কাজ করে যাচ্ছে। মুন্সিগঞ্জের নৌপথ ক্রমেই হ্রাস পাচ্ছে। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি বিধৌত জেলায় প্রথম শ্রেণীর নৌপথ 101 কিলোমিটার। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর জাতীয় উদ্যান অংশে বন্যপ্রাণীদের নিরাপদ চলাচলের জন্য 5টি রোপওয়ে স্থাপন করেছে বন বিভাগ। তবে বাস্তবিক কার্যকারিতা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বন উজাড়, প্রাণীদের প্রাকৃতিক খাদ্য সংকট সহ নানা ভারসাম্যহীনতায় শালবন বিলুপ্তপ্রায়। এ সময় এ ধরনের কার্যক্রমকে লোক দেখানো প্রকল্প বলছেন পরিবেশবিদ ও স্থানীয়রা। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। মধুপুর গড়ের শালবনের বুক চিরে গড়ে ওঠা টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উচ্চগতির যানবাহনে পিষ্ট হয়ে হর হামেশায় মারা যায় খাদ্য সংকটে থাকা বনের নানা প্রজাতির প্রাণী। মৃত্যুহার কমিয়ে আনতে শালবন পুনর্প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় চলতি মাসের শুরুতে মহাসড়কের 8 কিলোমিটার অংশে 100 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রস্থের নাইলনের সুতোয় তৈরি 5টি রোপওয়ে স্থাপন করেছে টাঙ্গাইল বন বিভাগ। তবে মূল সংকট ও বাস্তবতা ভিন্ন। প্রাকৃতিক খাদ্য সংকটে থাকা প্রাণীরা বেঁচে থাকার জন্য মহাসড়কে আসতো, সেখানে রোপওয়েতে চলাচল অবাস্তব বলছেন স্থানীয়রা। আমি এখানে জাস্ট দেখছি একদিন উঠতে, আর বাকি যেগুলো জায়গা আছে ওখানে আমি এখন পর্যন্ত দেখি নাই। খাবারের তো তাদের সংকট, খাইতে হবে, আবার দেখা গেলো যে যা দিচ্ছে তাই খাচ্ছে। খাদ্যের জন্য এই রাস্তায় বসে থাকে আর রোপওয়ে উপরে, তাহলে বানর কিভাবে উপরে যাবে? এগুলি দিতেছে, এগুলি আসলে কোনো কাজে আসে না। যদি এই বনের ভিতরে কিছু ফলের কিছু গাছ লাগাইতো তাহলে মনে হয় খাবারের একটা ব্যবস্থা হতো, কাজে লাগতো। রোপওয়ের সফলতা নিয়ে সংশয় আছে খোদ বন কর্মকর্তাদেরও। তাদের দাবি এটি পরীক্ষামূলক কার্যক্রম, আর পরিবেশ বিশেষজ্ঞদের তাগিদ আগে বিলুপ্তপ্রায় বনের ভারসাম্য ফিরিয়ে আনার। যেহেতু এটা একটা পরীক্ষামূলক কাজ হচ্ছে, তো আমরা মনিটর করছি, দেখছি যে বানর বা অন্যান্য প্রাণীগুলো এটা ব্যবহার করছে কিনা। আশা করি ধীরে ধীরে এটা তারা অভ্যস্ত হয়ে যাবে। তো যে বনে প্রাণীরা নিরাপদ নয়, তাদের খাবার নেই, সে বনে রোপওয়ে করাটা কতটুকু কাজে আসবে সেটাই প্রশ্ন। টাঙ্গাইলে মোট বনভূমির পরিমাণ প্রায় 1,22,876 একর। এর মধ্যে শাল গজারির প্রাকৃতিক বনের আয়তন ক্রমশ সংকুচিত হয়ে আসছে। সময় সংবাদ, টাঙ্গাইল। প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল ভারত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা সংস্কারের দাবিতে যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না বলে সতর্ক করেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। প্রশ্ন ফাঁসের ঘটনায় কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে 26 দিনের অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক। ভারতের নিট ইউজি বা মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে টানা ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি কেরালার তিরুবনন্তপুরম এবং হরিয়ানার করনাল সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীরা। কেরালায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভের জেরে যন্তর মন্তরের 1.5 কিলোমিটার এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। সহিংসতার আশঙ্কায় দোকানপাট ও রেস্তোরাঁও বন্ধ রাখা হয়।
দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি আরও কঠোর হতে পারে বলেও জানান তিনি। আন্দোলনের চাপের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল এনে উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীর পরিবর্তে নরেশ কুমার গঙ্গোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন। অন্যদিকে বিজেপির প্রবীণ নেতা মুরলী মনোহর যোশীও শিক্ষার্থীদের উদ্বেগকে যৌক্তিক বলে মনে করেছেন। বিক্ষোভ কর্মসূচির মধ্যে ২৬ দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লিতে বিজেপির সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন শেষ করেন তিনি। এ সময় আন্দোলন শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়ে ওয়াংচুক অভিযোগ করেন, একটি মহল আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। এদিকে চলমান বিক্ষোভের মধ্যে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক প্রায় ৪৮০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করে ব্লক করেছে দিল্লি পুলিশ। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের বড় হামলায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা সতর্ক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এমন পদক্ষেপের মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযানের পর পাল্টা হামলা শুরু করেছে ইরান। জর্ডান, বাহরাইন ও কুয়েত জানিয়েছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার ঘটনা ঘটেছে। কুয়েতের সামরিক বাহিনী বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এই আক্রমণ ঠেকাতে কাজ করছে। ইরাক সীমান্তবর্তী আলী আবদালি সীমান্ত ক্রসিং এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি ও জর্ডান। এমন পরিস্থিতিতে ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়ার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এদিকে ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের বিরুদ্ধে আগের যে কোনো হামলার চেয়ে বড় অভিযান চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ওয়াশিংটন। তবে সামরিক অভিযান নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি। একই সঙ্গে ইরানি হামলায় জাহাজ, পণ্য বা কোনো স্থাপনায় ক্ষয়ক্ষতির অর্থ এখন থেকে ওয়াশিংটনের কাছে জব্দ থাকা তেহরানের অর্থ থেকে পরিশোধ করা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের পর পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী পদক্ষেপ শেষ পর্যন্ত ট্রাম্পের জন্যই বড় ক্ষতির কারণ হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ দাবি করেছেন, ইরানকে চাপ দিতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই জ্বালানি সংকট তৈরি করেছে। সংঘাতের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধের প্রস্তাব সিনেটে বাতিল হয়েছে। নতুন এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যেও যুদ্ধের পক্ষে সমর্থন আগের তুলনায় কমে গেছে। একই সময়ে ইরানের হামলায় রাশিয়া সহায়তা করেছে কিনা তা তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং অঞ্চলটি বড় ধরনের সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে। তিনি হরমুজ প্রণালী ও বাব আল মানদেব দিয়ে নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করার পাশাপাশি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। নাসরিন রুমি, সময় সংবাদ।
বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধাক্কা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে বাংলাদেশ সহ ৬০টি বাণিজ্য অংশীদারের পণ্যে ১০ থেকে ১২.৫% নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে নেওয়া এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের রফতানি হওয়া প্রায় সব পণ্যই নতুন শুল্কের আওতায় আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার থেকে ৬০টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর করছে। নতুন এই শুল্ক হার হবে 10% এবং 12.5%। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এশিয়ায় বড় রপ্তানিকারক দেশগুলোর বেশিরভাগই নতুন শুল্কের আওতায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার পণ্যে 10% শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে চীন, তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও নতুন শুল্ক কার্যকর হবে, যদিও দেশভেদে এই হার ভিন্ন। তাই বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ চেইনে নতুন করে চাপ তৈরির শঙ্কা বিশ্লেষকদের। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র। নতুন 10% শুল্কের কারণে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা কিছুটা কঠিন হতে পারে। তবে চীনের মতো কয়েকটি প্রতিদ্বন্দ্বী দেশের উপর 12.5% শুল্ক আরোপ হওয়ায় কিছু ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক সুবিধাও পেতে পারে। তবুও অতিরিক্ত শুল্কের চাপ শেষ পর্যন্ত রপ্তানি পণ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। তবে সব পণ্য এই শুল্কের আওতায় আসছে না। তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য এবং আগে থেকেই জাতীয় নিরাপত্তাজনিত শুল্কে থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা ও গাড়ির মতো পণ্য ছাড় পাচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে, এই পদক্ষেপ মানবাধিকার সুরক্ষা, জোরপূর্বক শ্রম নিরুৎসাহিত করা এবং যুক্তরাষ্ট্রের উৎপাদকদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করবে। তবে অর্থনীতিবিদদের সতর্ক বার্তা, এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে নতুন অনিশ্চয়তা এবং এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতির দেশগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। এবার খেলার খবর। 4 নভেম্বর থেকে শুরু হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে 23 বছরের শিরোপা খরা কাটাতে চায় বাংলাদেশ। ফুটবলারদের প্রস্তুতিতে কোনো ছাড় দেবে না বাফুফে, জানিয়েছেন সভাপতি তাবিথ আওয়াল। ঢাকায় সফল আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। হামজা, শমীদ, জায়ানদের মতো ফুটবলারদের দলে যোগ দেয় আগের চেয়ে আরও পরিণত লাল সবুজ। বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে সবশেষ ইউরোপের মাটিতে সান মারিনোকে হারানোর আত্মবিশ্বাস। শনিবার ঢাকায় হবে লোগো উন্মোচন। 2018 সালের পর আবারও ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ। 4 নভেম্বর মাঠে গড়ানো সাফের শিরোপার লড়াই হবে 17 নভেম্বর। সবশেষ 2023 সালে বেঙ্গালুরুতে হওয়া সাফে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল লাল সবুজ। তবে কুয়েতের কাছে হেরে স্বপ্ন ভাঙে জামালদের। 2003 সালে মালদ্বীপকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের পর আর সাফে সাফল্য পায়নি বাংলাদেশ। 23 বছর পর দেশের মাটিতে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ নিয়ে স্বপ্নবাজ বাফুফে। ফিফার নিষেধাজ্ঞায় পড়া এবার 7 দলের আসর থেকে কাটা পড়েছে নেপাল। 6 দল নিয়ে ঢাকায় হবে ম্যাচগুলো। হামজা, শমীদ, জায়ানরা যোগ দেয়, শক্তি বেড়েছে লাল সবুজের। সবশেষ ইউরোপের মাটিতে সান মারিনোকে 2-0 গোলে হারানোকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন বাফুফের সভাপতি। শিরোপা নিয়ে তাই আত্মবিশ্বাসী ফেডারেশন প্রধান। প্রথমবারের মতো ইউরোপের সাথে খেলেছি, ইউরোপের মাটিতে আমরা ইউরোপের 2 গোল করে এসেছি। সো এই মাইলস্টোনগুলো আমাদের কিন্তু আমাদেরকে স্ট্রেংথ দেয় যে আমরা ভবিষ্যতে আরও ভালো আমরা করতে পারবো। বা তারপরে কি হবে? তারপরে রিবিল্ড করতে হবে। আবার বিশ্বকাপ সাইকেল শুরু হবে, আবার অলিম্পিক সাইকেল শুরু হবে, আবার এশিয়া কাপ সাইকেল শুরু হবে। আমরা এই আগামী 2 বছরে সাফ জিতে র্যাঙ্কিংটা বাড়িয়ে রিবিল্ডের দিকে আমাদের চলে যেতে হবে। আসরের সফল আয়োজনে কোনো কমতি রাখতে চায় না বাফুফে। নতুন কোচ থমাস ডুলির অধীনে শিরোপা জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ের উন্নতিতে চোখ ফেডারেশন প্রধানের। আমি আশাবাদী যে সাফ আমরা এবার চ্যাম্পিয়ন হব, বিকজ অফ যেভাবে আমাদের এশিয়া কাপে আমাদের যে পারফরমেন্সটা আমরা দেখেছি। আর আমাদের সামনে কিন্তু বেসিক্যালি সিন্স আমাদের বিশ্বকাপ এবং এশিয়া কাপ কোয়ালিফিকেশন বন্ধ হয়ে গেছে, এই গ্যাপ পিরিয়ডে আমাদের কিন্তু খালি 2টা এখন উদ্দেশ্য থাকবে। একটা হলো সাফ জিতা আর আরেকটা হলো র্যাঙ্কিংয়ে ইমপ্রুভমেন্ট আনা। সাফ জিতলে র্যাঙ্কিংটাও ইমপ্রুভ হয়ে যাবে, আর পাশাপাশি অন্য ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমরা র্যাঙ্কিং ইমপ্রুভ করব। 25 জুলাই ঢাকায় হবে সাফের জমকালো ড্র অনুষ্ঠান। এরপর আগামী 1 আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ শেষ হলেও বিতর্ক থামেনি আর্জেন্টিনাকে ঘিরে। দলটির খেলোয়াড়দের বিরুদ্ধে ছড়িয়ে পড়া গুরুতর অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্যের জেরে এবার আইনি পদক্ষেপের কথা ভাবছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপ চলাকালীন এবং টুর্নামেন্ট শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ ছড়িয়ে পড়ে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, এসব অভিযোগের বড় একটি অংশই ভিত্তিহীন এবং পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের সুনাম রক্ষা এবং ভুয়া তথ্যের উৎস শনাক্ত করতে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তারা। যদিও কার বিরুদ্ধে বা কোন অভিযোগের ভিত্তিতে মামলা করা হবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্বকাপের মাঠের লড়াই শেষ হলেও আর্জেন্টিনার জন্য বিতর্কের লড়াই এখন গড়াচ্ছে আদালতের দিকেই। কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বিশ্বকাপের ফাইনালে ভালো খেলে যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেকজান্দার পাতো। এবারের আসরে ব্রাজিলের পারফরমেন্সে হতাশ হলেও 2030 বিশ্বকাপে ফাইনাল খেলবে সেলেসাও। প্রত্যাশা তার। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আলেকজান্দার পাতোর ক্যারিয়ার দীর্ঘস্থায়ী হয়নি ইনজুরির জন্য। ফুটবল বিশ্লেষক হিসেবে আপাতত তার ব্যস্ততা। কাছ থেকে দেখেছেন সেলেসাওদের ব্যর্থতা, তবে আশা রাখেন সামনের বিশ্বকাপে ফাইনাল খেলবে তার দল ব্রাজিল। আশা করব ব্রাজিল 2030 বিশ্বকাপে ভালো করবে, ফাইনালে উঠবে। ব্রাজিল না পারলেও বিশ্বকাপের ফাইনালে খেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। তবে স্পেনের বিপক্ষে তাদের পারফরমেন্স হতাশায় ডুবিয়েছে আলবিসেলেস্তেদের। এ নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব যখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, পাতো জানালেন নিজের অভিমত। আমার মতে স্পেন আর্জেন্টিনার চেয়ে অনেক বেশি ভালো খেলেছে। 90 মিনিট পর্যন্ত স্পেন নিজেদের দখলে বেশি রেখেছে। এনজো ফার্নান্দেজের লাল কার্ড খেলাটা কঠিন করে ফেলে আর্জেন্টিনার জন্য। স্পেন এই বিশ্বকাপ শিরোপার যোগ্য দাবিদার। মেসি, রোনালদো পরবর্তী যুগে নতুন তারকা খুঁজছে ফুটবল বিশ্ব। ফুটবল বিশ্বকাপ জিতে সে আলোচনায় নিজের জায়গা পাকাপোক্ত করেছেন লামিন ইয়ামাল। আলেকজান্দার পাতো প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনা উইঙ্গারকে, যদিও ইয়ামালের যে আরো অনেক কিছু প্রমাণের বাকি সে কথাও মনে করিয়ে দিলেন। লামিনে ইয়ামালে ভালো খেলেছে, ওই সম্ভবত ভবিষ্যৎ তারকা। তবে প্রত্যাশা আরো বেশি ছিল, সামনে ওর কাছ থেকে আরো অনেক কিছু দেখার অপেক্ষায়। তবে ও বিশ্বকাপ জিতে ফেলেছে, আপাতত সেই সেরা। নিজেকে প্রমাণের জন্য লম্বা সময় হাতে পাচ্ছেন ইয়ামাল। আপাতত উদযাপনের সময় বয়স 20 হওয়ার আগেই যে জিতে ফেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ বাদে সব শিরোপা। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই ভেবেছিলেন এবারের বিশ্বকাপ হাতে উঠবে মেসি, রোনালদো কিংবা নেইমারের হাতে, কিন্তু শেষ পর্যন্ত তারা তিনজনই ব্যর্থ। কোনো একক ফুটবলারের উপর নির্ভরশীল না হয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলে দ্বিতীয় বিশ্বকাপ জিতে নিয়েছে স্পেন। লামিন ইয়ামালকে নিয়ে অনেকের মধ্যেই যে উচ্চাসা ছিল তার পুরো না হলেও এই ফুটবলার যে ভবিষ্যতের বড় তারকা হতে চলেছেন তা বলাই যায়। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজকালের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। আলোচনায় শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের অভিযোগ। অতীত কর্মকাণ্ডের জন্য আইনি ব্যবস্থার সুযোগ দেখছেন আইনজীবী। উত্তাল জুলাইয়ের 24 তারিখও ছিল ঘোর অমানিসায়। আন্দোলন দমনে জাতিসংঘের লোগো সংবলিত যান ব্যবহারে তুমুল সমালোচনা। সরকার করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে বলে দাবি। এবং বাংলাদেশ সহ 60টি দেশের ওপর 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে অতিরিক্ত চাপ ট্রাম্পের। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাবরিনা মজুমদার। নাজমিলা, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।